আরে এই চেয়ারটা তো রেডিই ছিল, এর তো শুধু একটা স্পার্কের দরকার ছিল। কিন্তু স্যার এভাবে কেউ হিট কিভাবে উৎপন্ন করবে? হ্যাঁ, করা যেতে পারে তো। যেমন উদাহরণস্বরূপ ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের রশ্মিকে বিশেষভাবে ফোকাস করে আমরা ছেলেবেলায় কাগজ পড়াতাম। মনে হচ্ছে ওই রেস্টুরেন্টে আবার যেতে হবে, খোঁজ নিতে হবে কিসের থেকে আগুনটা লেগেছিল। সব জায়গায় দেখে ফেলেছি স্যার, কিন্তু এমন কিচ্ছু খুঁজে পেলাম না যা দিয়ে আগুন লাগতে পারে। আর এটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। যখন খুনি দিলীপের চেয়ারের নিচে ওই ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করেছিল, কেউ তো দেখেছিল। সেটাই তো, চেয়ারে হঠাৎই আগুন লেগে যায় আর দিলীপ পুড়ে মারা যায়। কেউ কিছু দেখেনি আর না আমরা কোনো প্রমাণ পাচ্ছি। স্যার, ওই ডেটা এক্সপার্ট সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে, আপনারা দেখতে পারেন স্যার। গুড। দয়া, তুমি গিয়ে দেখো, ততক্ষণ আমি এখানে দেখছি কিছু পাওয়া যায় কিনা। স্যার, দিলীপ আর ওর ফ্যামিলি আসার 15 মিনিট আগের ফুটেজ এটা। এ চেয়ার চেঞ্জ করছে। এর কোনো দ্বিতীয় অ্যাঙ্গেল আছে কি এই সময়েরই? চেক করো। 1 মিনিট স্যার। ও চেয়ারটার সঙ্গে কি করছে? গ্যাস স্প্রে করছে নাকি? হ্যাঁ, ও নিজের চেয়ারে গ্যাস স্প্রে করলো আর ও নিজের চেয়ারের সঙ্গে ওই চেয়ারটা বদলে দিল যেটাই দিলীপ বসতো। হ্যাঁ দয়া। আচ্ছা, গ্রেট, গুড ওয়ার্ক দয়া, গুড ওয়ার্ক। কি হলো স্যার? যে দিলীপের চেয়ারটা কারসাজি করেছিল তার খোঁজ পাওয়া গেছে। সে আসলে একটা লোক, ওর শারীরিক গঠনটাও জানা গেছে। আর দেখি আমরা, দয়া ফটোটা পাঠাচ্ছে। খুনি এই বাকি লোকগুলোর মধ্যেই কেউ একজন, এদেরই মধ্যে কেউ। আর এবার এর পরের শিকার রোহান। আমার মনে হয় কারোর আমার আর দিলীপের মুক্তিতে অসুবিধা হচ্ছে। আমার প্রাণের ঝুঁকি আছে এখানে। আইল টক ইউ লেটার, বাই। স্যার, এভরিথিং ইজ ওকে। অল রাইট, তুমি এখানেই থাকবে আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার।
মাই গড, কি হয়েছিল এখানে আর কিভাবে? এখানে আর অন্য কোনো জিনিসের স্মেল পাওয়া যাচ্ছে না, শুধু এই পোড়া লাশটার দুর্গন্ধ ছাড়া। মানে স্যার এই মার্ডারটাও ইনফ্লেমেবল গ্যাস দিয়েই করা হয়েছে। হয়তো। এসব হলো কিভাবে? হ্যাঁ স্যার আসলে আমি রোহন স্যারের বডিগার্ড। আচ্ছা, তাহলে আপনারা কোথায় ছিলেন যখন এসব হলো? স্যার রোহন স্যার আমাকে বাইরে পাহারা দিতে বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমি ওনার চিৎকার শুনতে পেয়ে ওনার রুমের দিকে দৌড়ে আসি আর দেখি দরজার চারদিক থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি অন্য চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার পর দেখলাম যে স্যার ততক্ষণে রোহন স্যার পুড়ে গেছে। আপনারাও কেউ কিছু জানেন না? অদ্ভুত ব্যাপার, রুমের মধ্যে কোনো সূত্র পাচ্ছি না, শর্ট সার্কিট হয়নি, পর্দাটা ভেতর থেকে বন্ধ, এই উইন্ডোজটা পার্মানেন্টলি ক্লোজড, কেউ বাইরে থেকে ভেতরেও আসতে পারবে না, আর বাইরে থেকে ভেতরে কোনো ভিউও নেই, কেউ দেখতেও পাবে না। তাহলে লোকটা মরলো কিভাবে? এটার থেকে আগুন লেগেছে বস। এই এই জিনিসটা দিয়ে এটা কি স্যার? এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট? ইলেকট্রিক বাল্বের ভেতরের ফিলামেন্ট। যখন এই ফিলামেন্টের ভেতর দিয়ে ইলেকট্রিক পাস করানো হয় তখন এটা গরম হয়ে লাল হয়ে যায়। বস, খুনিও এই টেকনিকটাই ব্যবহার করেছে ওই জ্বলনশীল গ্যাসটাকে জ্বালানোর জন্য। কিন্তু ওই রেস্টুরেন্টে যেখানে দিলীপ মারা গিয়েছিল ওখানে তো আমরা এরকম কোনো ফিলামেন্টের মতন কিছু পাইনি। বস, এত ছোট্ট একটা জিনিস, ওটা খোলা জায়গা, হয়তো কোথাও উড়ে চলে গেছে, কিন্তু এখানে তো পুরো ঘরটাই বন্ধ, তাই জন্য খাটের তলায় এটা আমি পেয়ে গেছি। কিন্তু স্যার ফিলামেন্ট দিয়ে ইলেকট্রিক পাস করানোর জন্য ওয়্যারসের কোনো না কোনো কানেকশন তো থাকা উচিত বেড পর্যন্ত। আছে, এখানেই নিশ্চয়ই কোথাও আছে। পুরো বেড চেক করেছি আমরা, রুমটাও চেক করেছি, এরকম কিছুই তো পাইনি আমরা। দয়া, ওই দরজাটা কিসের? ম্যানেজার, ইয়েস স্যার। ওই দরজার ওপারে কি আছে? স্যার আর একটা রুম আছে, এই রুমের সাথে ওটা কানেক্টেড। এমনিতে এই দরজাটা সিল থাকে, এটাকে কেউ খোলে না স্যার। খুলুন এই দরজাটা। ইয়েস স্যার। আসুন স্যার। আচ্ছা ম্যানেজার বাবু, কার রুম এটা? কে থাকে এই রুমটাতে? কোনো একজন গেস্ট স্যার, ডিটেলস চেক করতে হবে। দেখুন। ওকে স্যার।
স্যার ওখানে ওই রুমের মধ্যে যা হয়েছে স্যার সব এই রুম থেকেই করা হয়েছে স্যার। কিন্তু যদি কারেন্ট এই রুম থেকে পাস করা হয়ে থাকে তাহলে এখান থেকে বেড পর্যন্ত কোনো না কোনো ওয়্যার তো থাকা উচিত। আর যদি থেকে থাকে তাহলে রোহন নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছে। হ্যাঁ, হয়তো ওর বডিগার্ডও দেখে থাকবে। ডাকো তো ওর বডিগার্ডকে। আপনি এদিকে আসুন। একটা কথা বলো, যখন তুমি রোহনের ঘরে এসেছিল তখন কোনো তার দেখেছিলে এখানে এই দরজা থেকে ওই রুম পর্যন্ত? কোনো কিছু? না স্যার, রোহন স্যার এই রুমে ঢোকার আগে আমি এই রুমটাকে খুব ভালো করে চেক করেছিলাম, কিন্তু তার বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। ঠিক আছে, যাও তুমি। যাই হোক না কেন দয়া, খুনি এই দরজাটা ব্যবহার করেছে। এই দরজা দিয়ে রোহনের রুমে আসে আর রোহনের বেডে ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করে, আর যে কোনো ভাবেই হোক ফিলামেন্টে কারেন্ট দিয়ে দেয়, তাতে ফিলামেন্ট গরম হয়ে যায় আর ইনফ্লেমেবল গ্যাসে আগুন ধরে যায় আর তাতে রোহনের মৃত্যু হয়। বস, একটা কথা কিন্তু ঠিক, খুনি যেই হোক না কেন তার ইলেকট্রিক আর কেমিক্যাল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। প্রফেসর কুমার, ফিজিক্সের প্রফেসর কুমার, ওর থেকে আর কে বেশি জানতে পারে এই ব্যাপারে? দয়া, স্যার। ওই প্রফেসর কুমারের সঙ্গে দেখা করো। স্যার। দয়া, আমিও যাব তোমার সঙ্গে। প্রফেসর কুমার আছেন বাড়িতে? হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। কোথায় উনি? বাইরে বাচ্চাদের পড়াচ্ছেন, আমি ডেকে আনছি। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। মিস্টার কুমার, আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলুন, কি জানতে চান? আপনি এটাকে চেনেন? এটা তো ফিলামেন্ট। গুড, ঠিক চিনেছেন আপনি। আপনি জানেন আমরা এই ফিলামেন্টটা কোথা থেকে পেয়েছি? সেটা তো আপনারাই বলতে পারবেন কোথা থেকে পেয়েছেন। রোহনের বিছানার নিচে। কাল রাত্রে রোহন ওই বিছানাতেই পুড়ে মারা গেছে। হোয়াট? রোহনও মারা গেছে? কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত। আপনারা আমাকে সন্দেহ করছেন? এটা আমাদের প্রশ্নের উত্তর হলো না মিস্টার কুমার। কাল আমি সারা দিন আর সারা রাত্রি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ? আগে আমার কাজের লোক রামু আর বিকাশ, প্লিজ কাম হিয়ার। ইয়েস স্যার। এনাদের বলো যে কাল কোথায় ছিলাম। স্যার, আমাদের সবার এক্সট্রা ক্লাস নিচ্ছিলেন এই বাড়িতেই। কটা থেকে কটা পর্যন্ত? স্যার, সন্ধ্যা 6টা থেকে ভোর 5:30 পর্যন্ত। সামনেই আমাদের এক্সাম, তাই আমরাই স্যারকে রিকোয়েস্ট করেছিলাম এক্সট্রা ক্লাস করানোর জন্য। ঠিক আছে স্যার, তুমি যাও বাবা। স্যার, আমার আরো 5 জন স্টুডেন্টস আছে যারা কাল সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত আমার কাছে ছিল। বলেন তো ওদেরও ডাকি? ঠিক আছে, এবার আমি যেতে পারি স্টুডেন্টদের পড়াতে? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে শোল্ডারিং ওয়্যার ছাড়াও আমরা মাদারবোর্ড ফিক্সড করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যাডিসিভ কন্ডাক্টর। মাই গড, মাই গড! আরে ভাই, কি ব্যাপারটা? কি? আরে ভাই, এই ভুলটা আমি কি করে করলাম? কি গড, বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি। দয়া, একটা কাজ করবে, 1 ঘন্টা পরে ফরেন্সিক ল্যাবে দেখা করো। একটা জিনিস দেখাবো। 1 ঘন্টা পরে। আরে ওই। হ্যাঁ বস, একটা কাজ করো,
এই সুইচটা দিয়ে ওই বাল্বগুলোকে জ্বালাও। এই সুইচ দিয়ে? এই সুইচ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দিয়ে। আরে এর মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, কিভাবে জ্বলবে? তুমি প্রশ্ন করো না, কখনো কখনো আমার কথাটাও মেনে নাও। কখনো কখনো। এই অন করলাম। কই স্যার, কিছুই তো হলো না। হবে হবে। আরে কি হবে? কিছুই হবে না। হবে ভাই, বিলিভ মি, হবে। এক মিনিট। আরে ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার জানি না কি হয়েছে, প্রফেসর কুমারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই উনি বাল্ব নিয়ে খেলে যাচ্ছেন। একটা কথা বলো, ওই ফিঙ্গারপ্রিন্ট গুলোর খবর কি, যেগুলো তুমি হোটেলের লোকেদের কাছ থেকে নিয়েছিলে আর ওই রুমটা থেকে নিয়েছিলে? স্যার অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু সবগুলো স্টাফ মেম্বারসদেরই, এছাড়া আর কারোর পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? এই যে দাদা, একটু এই দিকেও দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ, আরে স্যার, স্যার এই বাল্বগুলো জ্বললো কিভাবে? এ কি কাণ্ড করলেন ডক্টর সালুকে? কোনো তার ছাড়াই আপনি সবকটা বাল্ব জ্বালিয়ে দিলেন। কিন্তু ডক্টর সালুকে, এটা আপনি করলেন কিভাবে? এটা ঠিক তেমন ভাবেই হয়েছে ফ্রেডি, যেমন ভাবে খুনি করেছিল। ওই দিলীপের চেয়ারটাতে আর রোহনের বেডে। ম্যাজিশিয়ান সালুখে, এবার পরিষ্কার করে বলুন আপনি সব করলেন কিভাবে? কারেন্ট কি হাওয়া থেকে আসলো? হাওয়া থেকে আসেনি বস, তাহলে? কারেন্ট এসেছে ইলেকট্রিক পেইন্টের সাহায্যে। ইলেকট্রিক পেন্ট? হ্যাঁ, ইলেকট্রিক পেইন্ট। আসলে ইলেকট্রিকের যে তার হয় সেটা মেটালের হয়। মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেই জন্য কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করে। ঠিক একই রকম ভাবে কিছু পেইন্টও আছে যেগুলোকে আমরা ইলেকট্রিক পেইন্ট বলি, আর এটাও গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এটা যে কোনো কালারের সঙ্গে মিশে যায়, যেটা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডে মার্জ হতে পারে। ও, এই কারণেই আমরা হোটেলের রুমে আর রেস্টুরেন্টে কিছু দেখতে পাইনি স্যার। এক্স্যাক্টলি দয়া, খুনি আসলে হোটেলের রুমের আর রেস্টুরেন্টের ফ্লোরের দুটোর কালার এই কালারের সঙ্গে ম্যাচ করেছে, এই জন্য আমরা দেখতে পাইনি। তার মানে ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক পেন্ট, এটা কি খুব সহজেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আসলে এটা ইলেকট্রিক সোল্ডারিং আর রিপেয়ারিং এর কাজে লাগে। আর এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা সাধারণত খালি চোখে এটা দেখা যায় না, শুধুমাত্র ইনফ্রারেড লাইটেই এটা দেখা যায়। আমি দেখাচ্ছি। দেখেছো বস? হ্যাঁ, খনিও ঠিক এইভাবেই ইলেকট্রিক পেইন্টের ব্যবহার করেছে আর এই সার্কিট তৈরি করেছে। একটা কথা তো নিশ্চিত, এ যেই হোক না কেন তার এ সমস্ত ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু স্যার, এদের মধ্যে খুনিকে? ওই প্রফেসরের সঙ্গে তো কথা বলে নিয়েছি স্যার, ও তো না। এই বংশী, এই লোকটা তো একজন ক্লার্ক, কিন্তু আমার মনে হয় না যে একজন ক্লার্কের সায়েন্সের ব্যাপারে এত জ্ঞান থাকতে পারে। স্যার, এদের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত তো ওই প্রফেসর কি মনে হচ্ছে? এটা এমন কেউ হতে পারে যেটা প্রফেসরের মতো ইন্টেলিজেন্ট নয়, অথচ এই ব্যাপারে অনেক কিছুই জানে। সেই লোকটা অভিজিৎ, এই লোকটাই সে। মনে পড়ছে কি বলেছিল আমাদের, যে ও কি কাজ করে?
শ্বশুর বাড়ি? দিলীপ আর রোহনের ওপর কেস হয়েছিল, কিন্তু আমি জানতাম ওরা টাকার পাওয়ারের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু ওদের কাছে টাকা থাকলে আমার কাছে ছিল বুদ্ধি। অনেক মাস ধরে ওদের আমি ফলো করেছি, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সবকিছু। আর শেষ পর্যন্ত ওদের দুজনকে মারার উপায় আমি পেয়েই যাই, ইলেকট্রিক পেন্ট আর সার্কিটের মাধ্যমে। এই দুটো জিনিসের বিষয়ে আমি খুব ভালো করে জানতাম। ব্যাস, দিয়ে দিলাম দুজনকে শাস্তি। দুজনকে মেরে ফেলেছি জ্যান্ত পুড়িয়ে, যেভাবে ওরা আমার সালোনিকে মেরেছিল। হিমেশ, তোমার স্ত্রীর সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত। কিন্তু দিলীপ আর রোহনকে মেরে তুমি কি পেলে? তুমি কি ফিরে পেলে তোমার স্ত্রীকে? প্রতিশোধের আগুনে পুড়ে তুমি দুজনকে মারলে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কোথাও যাবেন? আমি আপনার জন্য অন্য ট্যাক্সি আনিয়ে দিচ্ছি, এটা অন্য গেস্টের জন্য। আমার যাওয়াটা খুব জরুরি, ওখানে একটা মেয়ের খুন হয়েছে। কি খুন? ম্যাডাম শুনুন, ম্যাডাম শুনুন, এক্সকিউজ মি ম্যাম, শুনুন ম্যাডাম প্লিজ। ম্যাম, এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফকে দেখেছো কোথাও? স্যার স্যার একজন ম্যাডাম এখানে এসেছিলেন, উনি ট্যাক্সি নিয়ে এইমাত্র চলে গেলেন। কোথায় গেলেন উনি? আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলেন। কি বলছিলেন? স্যার উনি বলছিলেন ভিতরে কেউ খুন হয়েছে। স্যার শোনো। কে খুন হয়েছে স্যার? এক মিনিট, এটা রাখ আর আমার কথাটা শোন। এখানে কারোর খুন হয়নি আর তুই কিচ্ছু শুনিসনি, বুঝেছিস? খোঁজ নে কোথায় গেল ও। ওকে স্যার। স্যার, ওকে ছুরি মারছিল, মেয়েটা মরে গেছিল, তা সত্ত্বেও ওই লোকটা ওকে মেরেই যাচ্ছিল। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে দেখে নিয়েছে, আমাকে ও ছাড়বে না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা এখানে আছি তো। একটা কথা বলুন, খুনি কি আপনাকে দেখতে পেয়েছিল? খুনি থাকলে তবে তো দেখতে পাবে। যদি কোনো খুন না হয়ে থাকে, কেউ খুনি না থাকে, তাহলে কে কাকে দেখবে? স্যার আমি সুনীল কুমার, আর ও আমার ওয়াইফ স্যার। স্যার ও যা কিছু বলছে সব মিথ্যে স্যার, এই সমস্ত কিছু ওর কল্পনা, এরকম কিচ্ছু ঘটেনি স্যার। না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। মিস্টার সুনীল, আপনি এনার স্বামী, কিন্তু এখানে এনাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, বুঝেছেন? আমরা কি করে মেনে নেব যে এই যেটা বলছে সেটা সত্যি না, আর তুমি যেটা বলছো ওটা সত্যি? তার কারণ ও মানসিকভাবে অসুস্থ স্যার, ওর স্লিপ প্যারালাইসিস আছে স্যার। স্লিপ প্যারালাইসিস মানে ঘুমের মধ্যে অবশ হয়ে যাওয়া?
এর কথা তো আগে শুনিনি। কি এটা? ঘুমানোর সময় কিছুক্ষণের জন্য মানুষের বডি একেবারে অবশ হয়ে যায়, মানে জড় পদার্থের মতো। সেই সময় সে উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর সেটাকে সে সত্যি বলেই মনে করে, কিন্তু সে সময় সে চাইলেও কিছু করতে পারে না, কারণ তার বডি সেই সময় পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এটাকেই স্লিপ প্যারালাইসিস বলে। ঘুমের মধ্যে শরীর অবশ হওয়া। ইজ ইট ওকে? এক্স্যাক্টলি স্যার, আমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, আর এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2-3 রাত অন্তর ওর এই অ্যাটাকটা হয় স্যার। আর এবারেও তাই হয়েছে স্যার, অন্য কিচ্ছু ঘটেনি। হ্যাঁ স্যার, জানি আমার এই রোগটা আছে, কিন্তু যখনই আমার মাইগ্রেনের পেন ওঠে আমার মাথা ঘুরতে থাকে আর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই সময় আমি শুধুমাত্র একটু ঘুমানোর চেষ্টা করি। অনেক কষ্টে আমার ঘুম আসে, কিন্তু তার 2-3 ঘন্টার পরেই আমার হঠাৎ করে চোখ খুলে যায়, কিন্তু শরীর একেবারে স্থির হয়ে থাকে। চেষ্টা করেও আমি একটু নড়তে পারি না, পুরো শরীর যেন প্যারালাইজ হয়ে গেছে। কিছু পরিষ্কার দেখতে পাই না আর বুকের ভেতরে যেন ভারী হয়ে যায়। আমি কোনোভাবে চিৎকার করতে পারি না, কারণ মুখ থেকে আওয়াজই বেরোয় না। আর তারপরে 15-20 মিনিট পর অদ্ভুত সব জিনিস আমি দেখতে পাই। ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। এসে গেছে। কে এসে গেছে? ওই যে ওখানে। কেউ না, কেউ আসেনি, কেউ আসেনি। ছুরি আছে, আমাকে মেরে ফেলবে। আচ্ছা, কোথায়? ওই যে। কেউ নেই তো, দেখো দেখো। শান্ত হও, শান্ত হও। তোমার আবার অ্যাটাক হয়েছে, রিল্যাক্স। ওই যে ওখানে। কেউ নেই, কেউ নেই এখানে, শুয়ে পড়ো তুমি। সামনে বসে আছে ওখানে। দেখো কোথায় কে আছে। কেউ আসেনি এখানে, তুমি শান্ত হও, রিল্যাক্স করো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি যা যা তখন দেখতে পান সে সবই মনের ভুল, সেগুলো আদৌ সত্যি নয়? হ্যাঁ, প্রত্যেকবার সত্যি হয় না, কিন্তু এবার সত্যি হয়েছে। এটা আমার মনের ভুল ছিল না। ওই মেয়েটার মুখটা আমার এত ভালো করে মনে আছে যে আমি ওকে যে কোনো সময় চিনতে পারবো। এবারে আমি কোনো শয়তান বা দানবকে দেখিনি, যেটা আমি প্রত্যেকবার দেখি। আমি সত্যি বলছি, আমি ওখানে খুন হতে দেখেছি। আমি একদম মিথ্যে কথা বলছি না, ওখানে খুন হয়েছিল। খুন খুন খুন, ব্যাস, কিচ্ছু হয়নি ওখানে। সুনীল বাবু, আপনি চুপ করুন, চুপ করুন। খুন হয়েছিল কি না সেটা আমরা খুঁজে বের করব। আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার, আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি, মানে ওর হবু স্ত্রী, দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটাকে ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাসড প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই, করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি।
মনে করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় ৪৫ মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? কোথায় কোথায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় 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 কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়। আচ্ছা যাকে বাদ দাও, তুমি এখানে বসো 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 বসো, আমার কথাটা শোনো। বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না। ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল, আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না। শুধু বিয়েটা ঠিকমতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব স্যার। বিয়েতে কোনো প্রবলেম হবে না, আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢং। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। আচ্ছা রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। হাউ ক্যান আই হেল্প ইউ? ওই আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম, রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি আমাদের 103 রুমটাই চাই? আই এম সো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব? কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না।
মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই, কোনো চিহ্ন নেই। স্যার হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে, খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে, আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন, সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু বাইরের, হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ আছে তো স্যার, মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার। না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে, তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি, আমরা স্বপ্ন দেখি। সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়, কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে।
স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে